আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। গতকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বিশাল অনুষ্ঠান হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে তিন বাহিনীর প্রধান ছিলেন। সেখানে সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে তারেক রহমানের কি আলোচনা হলো, এছাড়াও সমসাময়িক কিছু ইস্যু নিয়ে আজকের আলোচনা। বাজেট পেশের সাথে সাথেই তুমুল সমালোচনা শুরু হয়ে গেছে। আমির খসরু যে বাজেটটি পেশ করেছেন তাতে বিশেষ বিশেষ খাতে কালো টাকা সাদা করার সুযোগ শুধু রাখা হয়নি, বরং সেই টাকার কোনো উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না এমন বিধানও রাখা হয়েছে। কালো টাকা সাদা করার এর আগেও অতীতে আমরা দেখেছি, ডক্টর ইউনূসের আমলেও এটি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে যে বাজেটটি পেশ করা হলো সেখানে এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এবং অনেকেই মনে করছেন যে তারেক রহমান সরকার বা বিএনপি সরকার সেই অতীতের দুর্নীতির পথেই হাঁটছে। এই বিএনপি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল তখন কিন্তু পরপর 5 বার বাংলাদেশ পৃথিবীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং বেগম খালেদা জিয়া এবং তার অর্থমন্ত্রী সাইফুর রহমান এই দুজনই কিন্তু কালো টাকা সাদা করেছিলেন। এটা পৃথিবীতে খুব রেয়ার যে কোনো প্রধানমন্ত্রী বা ইমিডিয়েট পাস প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী তারা কালো টাকা সাদা করে। তো সেই অতীতের রেকর্ডের পথ ধরেই তারেক রহমান সরকার এখন বলছেন যে কিছু কিছু খাতে, আবাসন খাত এবং জমি কেনা এসব খাতে আপনার যে কোনো কালো টাকা আপনি সাদা করতে পারবেন এবং ইউ ডোন্ট নিড টু ইভেন টেল দ্য সোর্স। সমস্যা হলো যে আজকে আপনি যখন এই কালো টাকা সাদা করবেন, কখনো না কখনো এই রেকর্ড তো থেকেই যাবে। আরেকটা আলোচনা যেটা চলছে যে ডক্টর ইউনূসের আমলে প্রায় $200 বিলিয়ন সমপরিমাণ টাকা 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাটা বেশ কয়েকদিন ধরে রেমিটেন্সের নামে ফেরত আনা হচ্ছে। তো এইবার যেহেতু এই সুযোগটা বিএনপি সরকার দিচ্ছে, তার মানে ইউনূসের বিভিন্ন উপদেষ্টা, এই ছাত্র সমন্বয়ক, এদের যে পাচার করা বিদেশি টাকা তার একটা বড় অংশ তারা আবার ফিরিয়ে এনে ব্ল্যাক মানি হোয়াইট করার এই সুযোগটা তারা নেবে। এবং কয়েকদিন ধরে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশে বিদেশে কিন্তু আমাদের লোকজন জব হারাচ্ছে, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশেই জব কমে যাচ্ছে, লোকজন ফেরত আসছে, কিন্তু রেমিটেন্স বাড়ছে। এর দুটো ব্যাখ্যা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে জামাত একদম পরিকল্পিতভাবে বিদেশ থেকে রেমিটেন্স আনাটা বাধাগ্রস্ত করতো। তারা সেখানে শক্তিশালী একটা হুন্ডি সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং মধ্যপ্রাচ্য বিশেষ করে সেখান থেকে হুন্ডির মাধ্যমে তারা বাংলাদেশে টাকা পাঠায়। ইউনূসের আমলে সেই জামাতি হুন্ডি সিন্ডিকেটটা তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো শুরু করলো। প্লাস এই যে ইউনূসের আমলে এবং বিএনপির আমলেও, এমনকি ইউনূসের আমলে বিএনপি নেতারাও, জামাত নেতারাও অনেকে বিদেশে টাকা পাচার করেছিলেন, সেই টাকা রেমিটেন্সের নামে তারা দেশে এনেছেন। সুতরাং এই যে দুর্নীতির মহোৎসব, এই বাজেটে কিন্তু আজকে যেটি পেশ করা হলো সেখানে সেই সুযোগটা রাখা হলো। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত এই সুযোগটা থাকে কিনা, কিন্তু যে ওয়ার্ডিং ব্যবহার করা হয়েছে, যে ইভেন সোর্স ব্যবহার জিজ্ঞেস করা হবে না, তাতে মনে হয় যে এটি থাকবে। সুতরাং দেখা যাক, বাজেট নিয়ে আমরা আরও কথা বলবো। গতকাল ছিল এই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, এই উপলক্ষে সেনাকুঞ্জে একটি অনুষ্ঠান হয়েছে, যেটা শুরুতেই বললাম। সেখানে তারেক রহমানের সাথে সেনা প্রধানের বিভিন্ন সময় ইনফর্মাল কথা হয়েছে। আপনারা খেয়াল করেছেন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের লুকটা কিন্তু বদলে গেছে। তিনি সম্প্রতি হজে গিয়েছিলেন এবং হজ থেকে ফিরে তাকে আমরা যে ছবিটা তার আমরা দেখছি, প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধহয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছেলেপেলেরা তৈরি করেছে, কারণ আজকাল তো অনেক কিছুই বানানো হয়। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হলাম যে না, এটাই আমাদের জেনারেল ওয়াকার খান। তার মুখের গেট আপ, তার দাড়ি, তার মোচবিহীন দাড়ি দেখে অনেকেই
রসিকতা করে বলছেন যে এই গেট আপ, এই স্টাইলটা নাকি জামাতি স্টাইল। জামাতের নেতাদের দেখবেন তাদের মোচ থাকে না, কিন্তু দাড়ি থাকে। এবং এই সূত্র ধরে অনেকেই বলছেন যে যেহেতু এই অভিযোগটি আমরা শুনেছি যে জেনারেল ওয়াকার খান ছাত্র জীবনে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি জামাতের আদর্শে বিশ্বাস করেন, তো এই দাড়ি গেট আপ দেখে অনেকেই সেটা আবার মনে করিয়ে দিচ্ছে। তারেক রহমানের সাথে বিভিন্ন সময় কথাবার্তায় তিনি বারবার স্মৃতিচারণ করছিলেন। তিনি মনে করিয়ে দিচ্ছিলেন বেগম খালেদা জিয়ার সাথে তিনি শেষ দিকে যখন দেখা করেছিলেন, যখন তারেক রহমান লন্ডনে ছিল, তখন বেগম খালেদা জিয়া তাকে বলেছিলেন দেশের জন্য যা ভালো হয় সেটা করতে, এবং তিনি তারেক রহমানের সাথে যোগাযোগ রাখতে বলেছিলেন। এবং বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে টেলিফোনে তিনি তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। তারেক রহমান তখন লন্ডনে ছিলেন। এই স্মৃতি তিনি আবার গতকাল চারণ করেছেন তারেক রহমানের সামনে, এবং তিনি আকারে ইঙ্গিতে যেটা বোঝাতে চেয়েছেন, তিনি আসলে এক্সটেনশন চান। সেনাপ্রধান তার মেয়াদ শেষ হবে আগামী বছরের, তারপরেও তিনি আরও কিছুদিন থাকতে চান সেনাপ্রধান হিসেবে। সেটাও যদি না হয় তাহলে তিনি একটি বিশেষ পদ তৈরি হোক এটা চান, যেখানে তাকে সেনাপ্রধানের পাশাপাশি সেনাবাহিনীতে একটা উপরের পদে রাখা যায়। এই আকাঙ্ক্ষাটা তিনি ব্যক্ত করেছেন, কিন্তু এ ব্যাপারে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে মত পার্থক্য আছে। জেনারেল ওয়াকার খানের ফিউচার কি হবে এটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু গতকাল এই সাইড টকসগুলো হয়েছে এবং একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে জেনারেল ওয়াকার খানের শরীরটাও ভালো নেই। তার লিভার এবং কিডনিতে নানা রকমের জটিলতা দেখা দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তো এই অবস্থায় জেনারেল ওয়াকার খানের ফিউচার নিয়ে পরে একদিন কথা বলব। আমি গতকাল বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপ হয়েছে। সেখানে যে ফ্রান্সে যে 15 থেকে 17 জুন যে গ্রুপ 7 বা G7 এর মিটিং, সেখানে একটা সাইডলাইন বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশ নিয়ে কথা হবে বলে আলোচনা হয়েছে। তখন কোনো দর্শক জানতে চেয়েছিলেন যে এই যে আমি নিউজটা দিলাম এবং কলকাতার তরুণ ঘোষ দাদাও এই খবরটি নাকি দিয়েছেন, তো এই দুজনের মিল আছে, কিন্তু কোনো মিডিয়ায় নাকি দেখা যায়নি। কিন্তু আজকে ভারতীয় মিডিয়া এটি প্রকাশ করেছে এবং ট্রাম্প এবং মোদি তাদের অফিসিয়াল সূত্র এটি স্বীকার করেছে। মানে আমি যেটা বলার চেষ্টা করি সেটা একেবারে যে ভিত্তিহীন তা নয়, আমি চেষ্টা করি যে একটা অথেন্টিক সোর্স থেকে বলার। গতকাল আরও বলেছিলাম ইসলামী ব্যাংকে অস্থিরতা, এই ব্যাংকটি বন্ধ হয়ে যাবে কিনা। তো আজকে আমাকে অনেকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। তো সারা দেশে অর্থনৈতিকভাবে একটা অস্থিরতা চলছে, ব্যাংকিং খাত খুবই দুর্বল হয়ে পড়েছে, এবং ঠিক এই সময়ে সারা দেশব্যাপী জুলাই যোদ্ধারা ব্যাপকভাবে জনগণের রোশনালে পড়ছে। তাদের যেন কুফা কাটছেই না। হবিগঞ্জের সেই মাহাদি হাসান এসআই সন্তোষ চৌধুরীকে হত্যা করেছিল বলে যে গর্ব করে বলতো, তাকেও নাকি গতকাল কে বা কারা ব্যাপক পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে। যা হোক, জুলাই যোদ্ধা জাহাঙ্গীরনগরের এক জুলাই যোদ্ধা, তাকে প্রায় অর্ধনগ্ন করে পিটিয়েছে। তো সারা দেশ থেকেই আমরা এরকম খবর পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। যে হিন্দু ছেলেটা এখন এই কথাটা বললো, আমি কালকে ওইটা বলেছি যে কারো যদি মুরত থাকে তাহলে এটা ভেঙে দেখা। এই বাংলাদেশে আপনি শুরুতেই বললেন যে এটা মসজিদের দেশ, শুধু মসজিদ না, এটা মাদ্রাসারও দেশ। বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো লাখো লাখো মাদ্রাসা, লাখো লাখো মসজিদ। সে জায়গায় একটা রাম মন্দির হলে এদের কি সমস্যা আমি বুঝে উঠতে পারি না। যেখানে যেখানে এই যে একজন এখানে লিখেছেন ইন্দোনেশিয়া অনেক মসজিদ রয়েছে, শুধু ইন্দোনেশিয়াতে নয়, আমরা জানি দুবাইয়ে, সৌদি আরবে, কাতারে এখন মন্দির স্থাপন করা হচ্ছে, তাদের সমস্যা হচ্ছে না। আর বাংলাদেশ এই অঞ্চল হচ্ছে একটা হিন্দুদের রাষ্ট্র, এটা হিন্দুদের রাজ্য, হিন্দুদের দেশ, হিন্দুদের সমাজ ছিল। আর এরা যা করতেছে, এই যে যেভাবে হুমকি দিচ্ছে রাম মন্দির ভেঙে ফেলবে, মন্দির ভেঙে ফেলবে, ভারতে বাংলাদেশে মন্দির হইতে দিবে না, এবং যথারীতি তারা হুমকি দিয়ে যাচ্ছে। এই হুমকি দেওয়ার মধ্যে তো এই দেশের অস্তিত্ব নিয়ে টানাটানি লাগবে।
আপনি 1.5 কোটি হিন্দুদের কোথায় পাঠাবেন? 1.5 কোটি সনাতনীদের আপনি কোথায় পাঠাবেন? ভারত বাংলাদেশের অনুপ্রবেশকারী 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমান ভারতে রয়েছে, তাদেরকেই বাংলাদেশে পাঠাতে পারতেছেন। আপনি 1.5 কোটি বাংলাদেশি নাগরিককে, হিন্দুদেরকে আপনি ভারতে পাঠিয়ে দিবেন? যদি ভারতে পাঠিয়ে দেন, তারপরে দেশের পরিস্থিতি কি হবে? মানে যে তরুণ এখানে বলেছে, সম্ভবত তার নামটা আমি ভুলে গেছি, তাকেও বোধহয় বাংলাদেশে তার উপরে অনেক অত্যাচার করা হয়েছিল, খুব সম্ভবত তার বিরুদ্ধে বোধহয় কোনো কিছু ঘটানো হয়েছিল এই তরুণের বিরুদ্ধে। যাই হোক, এই বাংলাদেশে রামের মূর্তি হবে, কৃষ্ণের মূর্তি হবে, মহাদেবের মূর্তি হবে, কালীর মূর্তি হবে, দুর্গার মূর্তি হবে। কি সমস্যাটা কি তাদের? এদের ইমানের জোর এতই কম যে লাখো লাখো মসজিদ, লাখো লাখো মাদ্রাসা, পালে পালে মাদ্রাসার হাফেজ, আর এই দাবি করে 6 লক্ষ হাফেজ, 10 লক্ষ হাফেজ, তো 95% নাকি মুসলমানের দেশ, সেখানে একটা মন্দির হইলে তার কি সমস্যা? আর যে অঞ্চলটা হিন্দুদের সনাতনীদের, সমস্যা কোথায়? রাম মন্দির তো বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির জন্য, স্বাধীনতার জন্য হুমকি নয়, বরং বাংলাদেশের এই জিহাদি মৌলবীরা স্বাধীনতা, সংস্কৃতি, সভ্যতা, এমনকি মানবতার জন্য এই জিহাদিরা হচ্ছে হুমকি। এখানে রাম মন্দির হলে কি সমস্যা? আমি তো দেখতেছি না। যারা এটা নিয়ে চেঁচামেচি করতেছে, তারা নিজেরাই নিজেদের পাতা ফাঁদে পড়ে যাবে মনে করি। যারা এই যে সংবাদ সম্মেলন করলো, এই যে জঙ্গি মৌলবী পেয়ারা পাকিস্তানিরা, আমরা তো তাদের চেহারা দেখলাম, আমরা তো তাদের রূপ দেখলাম। আচ্ছা, সারা পৃথিবীতে মুসলমান মসজিদ বানানোর জন্য টাকা দিতে পারে, মাদ্রাসা বানানোর জন্য টাকা দিতে পারে, ইউরোপ আমেরিকা খ্রিস্টানদের দেশে, এমনকি ভারতের হিন্দুদের দেশে তাদের ভাষায়, সেখানে মসজিদ মাদ্রাসা বানাইতে পারে। বাংলাদেশে যদি কেউ মন্দিরের জন্য টাকা দিয়ে থাকে, কি সমস্যা? এরা মন্দিরে যে মুসলমানের টাকা নাই তার গ্যারান্টি কি? 2-4 জন মুসলমানও তো দিতে পারে। বাংলাদেশে হিন্দুরা কি মসজিদ বানায় না? বাংলাদেশে হিন্দুরা কি মাদ্রাসার জায়গা দেয় না? বরং এইখানে মন্দির বানাতে 2-4 জন মুসলমানের টাকাও থাকতে পারে। এই যে টাকার যে তদন্ত করতেছে, আমি বরং এই যারা সংবাদ সম্মেলন করছে তাদের বিরুদ্ধে তদন্ত করেন, এরা মাদ্রাসার টাকা কই থেকে আনে? আচ্ছা, 20 কোটি টাকা কিভাবে তুরস্কের এরদোগান 20 কোটি টাকা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের জন্য দিবে? এটা তদন্ত করা হোক আগে, যে কেন এটা কি 20 কোটি টাকা আসলে মসজিদের জন্য দিচ্ছে, না জঙ্গিবাদের জন্য দিচ্ছে, নাকি শিবির জামাত পেয়ারা পাকিস্তানিদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিয়েছে 20 কোটি টাকা, সেই তদন্ত করা হোক। ও মানে এরা মামার বাড়ি যাবে আর খাবে, মামা ভাগ্নের বাড়ি আসবে আর যাবে না, খাওয়া দাওয়া করবে না। ইয়ার কি করার একটা সীমা থাকা দরকার। আর হচ্ছে কর্নেল হাসিনুর নাকি ফাঁসি নিয়ে দেখালেন এই পেয়ারা পাকিস্তানি, এই যে সাজা মানে একে তো বের করে দেওয়া হয়েছে ঘেটে ধরে সেনাবাহিনী থেকে, এ তো হচ্ছে পুরো পাকিস্তান পেয়ারা পাকিস্তানি, এ তো এর বিরোধিতা করবে। এইখানে পৃথিবীর এশিয়ার কেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাম মূর্তি বানালে কি সমস্যা? এটা আমাদের জন্য গর্বের বাংলাদেশ। বরং এই রাম মূর্তি যদি এখানে করতে দেওয়া হয়, সেটা আমরা দাবি করতে পারি। এই যে দেখো, যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বাংলাদেশ 90-95% মুসলমান, সেখানে রামের মূর্তি বানানো দেওয়া হয়েছে। এটা তো ক্রেডিট বাংলাদেশের জন্য, বাংলাদেশ এটা ক্রেডিট নিতে পারে। আমরা দেখি বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বেড়াইতে যায়। আমি তো মনে করি এগুলো করা উচিত 2টার স্বার্থে, একটা হলো অর্থনৈতিক স্বার্থে, আর একটা হলো বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা তারা এদের আরো বলা উচিত যে ভাই তোমরা 32 ফিট না, তোরা এশিয়ার না পৃথিবীর সবচেয়ে বড় রাম মূর্তি বানা। কয়দিন আগেই না দেখলাম জামাত, হেফাজত, চমরা নাই পীরেরা গিয়ে মন্দির পাহারা দিল। এই ভণ্ডামি এখন ধরা পড়ে গেছে না, মূর্তি পাহারা দিল ভোটের জন্য। তখন জি, ভোটের জন্য। এখন ভোট শেষ, এখন আর ভণ্ডামি করার আর জায়গা হবে না। মানে ওটা যে ভণ্ডামি ছিল প্রমাণ হয়ে গেছে তো। আর এদের যদি মুরত থাকে, আর এটা বন্ধ করবে, রামের মূর্তি ভেঙে দেখেন এরা থাকতে পারে কিনা, এত সস্তা। আবার এক জামাতি দেখি পোস্ট দিয়েছে, যেভাবে বঙ্গবন্ধু লেখে না যে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, ওইভাবে রামের মূর্তি ভেঙে দেখা না, সেটার মুরুদে করলে ভেঙে দেখা। এই বাংলাদেশ যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই দেশ ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, উগান্ডা হয়ে যাবে, না খেয়ে মরবে এই বাংলাদেশের মানুষ। বরং এই দেশে হিন্দুরা আছে বলে ভারত এখনো সর্বাত্মক আক্রমণে যায় না। ভারত এখনো আমাদের বাইন তালাক দেয়নি। ভারত যেদিন বাংলাদেশকে বাইন তালাক দিবে, আমি যেমন বলি না, বিএনপি যদি এই মৌলবাদীদের বাইন তালাক দেয়, জামাতিদের বাইন তালাক দেয়, এগুলো সব না খায় মারা যাবে। আর ভারত যদি বাংলাদেশকে
কয়েন তালাক দেয়, এই বাংলাদেশের মানুষ সবাই না খেয়ে মারে। এবং সেটা কখন ঘটবে? যখন হিন্দু শূন্য হয়ে যাবে, খ্রিস্টান শূন্য হয়ে যাবে, বৌদ্ধ শূন্য হয়ে যাবে বাংলাদেশ, তখন কিন্তু এটা ঘটে যাবে, দেখতে পারবেন। এরা তো এখন বুঝতেছে না, বুঝবে। এটা সুদূর প্রসারী। যেমন এই যে জুলাইয়ের 24 আগস্টের সন্ত্রাসীরা যা ঘটাইছে, জুলাই সন্ত্রাস, এখন কেমন লাগে? গার্মেন্টস বন্ধ, ব্যবসা বন্ধ, শিল্প বন্ধ, কারখানা বন্ধ, ব্যবসা বাণিজ্য নাই। কেমন লাগে শেখ হাসিনাকে স্মরণের পরে? ঠিক ওইরকম মজা বুঝবে বাংলাদেশ থেকে হিন্দু তাড়িয়ে দেওয়ার পরে, বুঝবে এই দেশের মানুষ কিভাবে না খায় থাকে। এখনই তো লিল্লা খায় চলতে হয়, মাদ্রাসা সব চলে লিল্লার উপরে, মসজিদ বানায় লিল্লার টাকা দেয়া। তো হিন্দুরা যখন চলে যাবে না, সংখ্যালঘুরা যখন চলে যাবে বাংলাদেশ ছেড়ে, একেবারে ভাতে মরবে বাংলাদেশ, একটু চিন্তাই করতেছে না। এরা মনে করতেছে আসমান থেকে মান্না সালো আসবে, বসে বসে খাবে। আল্লাহ শুধু বাংলাদেশের এই বলৎকারী মৌলবীদের জন্য পয়সা নাই, যে এদের আল্লাহ হিসেবে, আল্লাহর জন্য সারা পৃথিবী কলা, সারা পৃথিবীর মানুষের তিনি খাওয়াবেন। বাংলাদেশের বাঙ্গু বলৎকারী মৌলবীদের খাওয়ানোর জন্য আল্লাহ সপ্তম আসমানে বয়ে থাকে না। কিন্তু বাংলাদেশের মুসলমান এটা মনে করে, এদের কাছে সুদখোর ইউনূস নবী হয়ে গেছিল, এখন আবার তারেক রহমান ভালো ছিল, এখন খারাপ হয়ে যাইতেছে। আপনি দেখেন না ইসলামী ব্যাংক না চিকরি করতেছে, কারণ জানে যে তথাকথিত জামাতি ব্যাংক বন্ধ হইলে ইসলামী ব্যাংক জামাতি টিম হয়ে যাবে। এই জন্য তো চিৎকার চেঁচামেচি করতেছে। যারা বাংলাদেশে রামের মূর্তির বিরোধিতা করে, তাহলে বিদেশে গিয়ে কিভাবে বানায়? আচ্ছা, বাংলাদেশের মুসলমান বাবরি মসজিদ বানানোর জন্য কলকাতায় টাকা পাঠায় নাই? মুর্শিদাবাদে টাকা পাঠাইছে কিনা বলেন? ভারতের মুসলমানেরা 600 কোটি টাকা তুলে ইরানে পাঠায় নাই? তাদের কি জেলে পাঠাইতে হবে? বরং আরবে, সৌদি আরবে, জর্ডানে, কুয়েতে, দুবাইয়ে যারা ইরানের জন্য টাকা পাঠাইছে তাদের জেল হইতেছে, পিটায় বের করে দিতেছে, কেটে ধরে বের করে দিতেছে, দেশে পাঠাই দিতেছে। কিন্তু ভারত থেকে কিন্তু 600 কোটি টাকা ইরানে পাঠাইছে। তো বাংলাদেশের হিন্দুরা তাদের ভগবান রামের মূর্তি বানাবে, কি সমস্যা তাদের? বাংলাদেশের লিল্লাখোর মৌলবীরা মনে করতেছে এটা ইয়ার্কি। কিন্তু এতে যে কি পরিণতি হবে আপনি কিছুদিনের পরেই দেখতে পাবেন। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি লাগবে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে টানাটানি লাগবে, যদি রামের মূর্তি এখানে না গঠিত না থাকতে দেয়। দেখতে পারবেন এই আসমান কি মৌলবীদের বাপে, এই জমিন কি মৌলবীদের বাপে, যে হইতে দিবে না। তাদের কথায় মন্দিরের ভিতরে থাকবে না বাইরে থাকবে, এদের কথাই সব হবে। কেস কি ফলে করবে মৌলবী? ময়ূকের সেই ভিডিওটা কানেক্ট করতেছে এখানে, যে এরকম চিকেন নেকের এই অংশটা যদি আমরা দখল করতে পারি তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে, ওইটা কানেক্ট করতেছে অনেকে। কিন্তু আপনি চুলকায় খাওয়া বানাবেন, আপনি ময়ূকের কথা বাদ দেন, চুলকানি কে দিয়েছে? চিকেন নেক খেয়ে ফেলবে এটা কে বলেছে? ইউনূস বলেছে। এই সুদখোর ইউনূস, জামাতিদের নবী, বিএনপির নবী, ভাবির পোলাদের নবী ইউনূস বলেছে। মৌলবী লিল্লাখোর মৌলবী, জামাতি মৌলবীদের নবী, নয়া নবী, ডিজিটাল নবী ইউনূস বলেছিল চিকেন নেক হুমকির মধ্যে ফেলবে। তারপরে ভাবির পোলারা সকাল বিকাল চিকেন নেক খেয়ে ফেলে, তারপর রিটায়ার্ড মেজর উষ্টা খায় পড়ে যায়। এমনকি বাংলাদেশে তারা চিকেন নেক খেয়ে ফেলবে। এমনকি বাংলাদেশে হাঁপানি রোগী রিক্সাওয়ালারা বলে ভারত দখল করে নিবে। উস্কানিটা কে দিয়েছে? আজকে বাংলাদেশ যদি চিকরি এই চিকেন নেক নিয়ে চেঁচামেচি না করতো, ওইখানে কি সামরিক তৎপরতা ভারত কোনদিন চালিয়েছিল? চালায়নি। এরা চেঁচামেচি করার পর সামরিক তৎপরতা বেড়ে গেছে। তেমনি চিকেন নেক এখন হাতের নেক বানানোর জন্য ভারত সর্বাত্মক চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আপনি যদি আরেকজনের বাসায় আগুন লাগাইতে চান প্রতিবেশীর, তো প্রতিবেশী তো চাইবে আপনার বাড়ি অর্ধেক দখল করতে। এটা তো স্বাভাবিক ঘটবেই। এটা ময়ূকের কেন বলতে হবে? এই চুলকানি তো বাংলাদেশ থেকে, উস্কানি তো বাংলাদেশকে দিয়েছে। আজকে বাংলাদেশ যে ভাষায় কথা বলে, বাংলাদেশের লিল্লাখোর, রিক্সাওয়ালা, তার মৌলবী, রিটায়ার্ড মেজর, উষ্টা খাওয়া মেজর, ঠিক আছে, ছিড়তে পারবে না, মানে সাল্লাই কুত্তার নাম বাঘা যেভাবে বলে ভারতকে দখল করবে। এরা যদি ভারতের মতো শক্তিশালী হইতো, ধরেন ভারতটা এখন বাংলাদেশ, বাংলাদেশটা ভারত, বাংলাদেশ নামে কোনো অস্তিত্ব থাকতো দেশের? আমি এই জন্য বারবার বলি, বাংলাদেশের মানুষের কপাল ভালো যে বাংলাদেশ ভারতের মতো একটি নিরীহ শক্তিশালী দেশ পেয়েছে। না হলে দেখতো কি হইতো এই দেশের ঘটনা। এটা যদি পাকিস্তান হইতো, এটা যদি আফগানিস্তান হইতো, এটা যদি ইরান হইতো, এটা যদি ন্যূনতম বার্মা হইতো, তাহলে তখন বাংলাদেশ অর্ধেক দখল করে নিত। আমাদের তো কপাল ভালো। এটা কোথায় যেতে পারে আসলে? শেষ মুহূর্তে আমার ধারণা
শেষ মুহূর্তে যা ঘটতে পারে তা হলো যে ভারতের সাথে পাকিস্তান এবং বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যে টাই হয়েছে, এখন যে সুসম্পর্ক হয়েছে, তুরস্কের সাথে যে সুসম্পর্ক হয়েছে, এরা চাচ্ছে ভারতের সাথে একটা যুদ্ধ হোক। আমি যেটা বারবার বলি যে বাঘ মারতে শত্রুকে পাঠাবে, যদি বাঘ মরে তাহলে লাভ, আর যদি শত্রু মরে তাও লাভ, দুই দিকেই লাভ পাকিস্তানের তুরস্ক চাইতেছে ভারতের সাথে বাংলাদেশ একটা যুদ্ধ হোক। এই যুদ্ধটা হলে যদি বাংলাদেশ হারে তাও লাভ, বলবে যে এই যে দেখো ভারত তোমাদের দুশ্মন, তোমরা স্বাধীন হয়েছিল বলে মাইর খাইলা। আর যদি ভারতের ক্ষতি করতে পারে তাহলে তাদের ডাবল লাভ, বাংলাদেশ তো ফ্রি পাইলো, সাথে ভারতের ক্ষতি করতে পারলো। সেই জন্য তারা এই চুলকানিটা দিচ্ছে, একাই যে ঘাও বানিয়ে গেছে বাংলাদেশের জাউনের ভাষায় যদি বলি। কিন্তু ভারত তার মতো করে সে গেম খেলবে, ঠিক টেরই পাবে না কোন দিকে। ওই দেখেন পাকিস্তান ভাঙে কয়েকবার, পাকিস্তান ভাঙে। আপনি তো শুনেছেন যে ভারতের অধিকৃত যে কাশ্মীর, সেখানে অলরেডি 30 জন মারা গেছে। এখন কেউ চেঁচামেচি, এখন বাংলাদেশে মুসলমানও চেতে না, বাংলাদেশে মানবাধিকার সংস্থা চেতে না, বাংলাদেশে বামপন্থীরা চেঁচামেচি করে না, কারণ এটা মারা গেছে পাকিস্তানের ভিতরে মারা গেছে, এই জন্য আর মুসলমান মূল্যের সমস্যা নেই। কিন্তু ভারতে যদি 3 জন মারা যেত, বাংলাদেশে এখন মিছিল শুরু হয়ে যেত। ধরেন যে 30 জন এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মারা গেছে, আর জম্মু কাশ্মীরে এখন 3 জন মারা গেছে, বাইতুল মোকাররম গরম হয়ে যেত। কিন্তু এখন তারা নীরব, কারণ কি? কারণ ভারতের কাশ্মীরে মুসলমান তাদের ভাই হয়, আর বেলুচ মুসলমান আর কাশ্মীর পাকিস্তানের ভিতরে কাশ্মীর এগুলো সুতির ভাই হয়ে যায়, তারা চুপচাপ। এই দেশের অনুভূতি হচ্ছে সিলেক্টিভ, মানে মুনাফেকি, বদমাইশি করতেছে তারা। এগুলো পরিষ্কার শেষ পরিণতি হলে এটা যুদ্ধ হবে। যুদ্ধটা হলে বাংলাদেশের কপালে খুব খারাপই আছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, কে না জানে। কিন্তু বাংলাদেশের বাঙ্গু 71-এ পরাজিত শক্তিদের খুব খায়েশ হয়েছে ভারতের সাথে একটা যুদ্ধ করার। তো আগে চাইতাম যে যুদ্ধ না হোক, বরং আমি ভারতীয়দের বলতাম, ভাই বাংলাদেশের এই কিছু পেয়ারা পাকিস্তানের জন্য আপনারা বাংলাদেশে অর্থনৈতিক অবরোধ দিয়েন না, আপনারা বাংলাদেশে রপ্তানি বন্ধ করেন না, আপনারা বাংলাদেশের সাথে যুদ্ধ করেন না। কিন্তু এখন এদের চুলকানি দেখে মনে হইতেছে ভারতকে বলতে হবে যে আগে যেটা বলছিলাম কথা ফিরাই নেন, এর উপরে অর্থনৈতিক অবরোধ দেন, এর উপরে রপ্তানি বন্ধ করে দেন, দেখবেন এমনি বাতে মারা যাবে। এটা এখন আমারই বলতে ইচ্ছা করতেছে, এদের ফালাফালি কুদাকুদি দেখে। আমার মনে হয় শেষ মুহূর্তে এদের খুব শখ উঠেছে যে দুর্ভিক্ষে মারা যাবে, এটা খুব শখ উঠেছে তাদের। সেই জন্য বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে এইভাবে উঠে পড়ে লেগেছে। এমনিতেই তো দেশে এতিমখানায় ভরপুর, তখন পুরো বাংলাদেশটাই যাতে একটা এতিমখানা হয়ে যায়, সেই ব্যবস্থা আমাদের বাংলাদেশের মৌলবী ওই পাকিস্তানের উস্কানিতে আমাদের ভাবির পোলারা, বিএনপি, জামাত, চামড়ানাই পীরেরা এই জন্য একটু পাকিস্তান এবং তুরস্ক উস্কানিতে ফালাফালি করতেছে। কিন্তু জানে না পরিণতিটা কি হবে, এরা বুঝতেই পারতেছে না। পাকিস্তানের মতো দেশকে ভিখারিস্তান বানিয়ে ফেলেছে এই ভারতের কূটনীতি, তাহলে বাংলাদেশের জন্য কি কপালে খারাপই অপেক্ষা করতেছে সেটা তো সহজেই অনুমান। তারা ময়ূক এগুলো বলতেন না, কারণ এগুলো আমরাই সুযোগ করে দিয়েছি কথা বলার জন্য। ঠিক আছে জি মিস্টার কি টিম জিয়া, আপনারা পাকিস্তানের দালাল তো, তাই আপনাদের মনে হয় যে সবাই ভারতের দালাল মনে হয়। ঠিক আছে, দালালি আপনার বাপেরা পাকিস্তানের করেছিল, আপনারাও এখনো করতেছেন, করতে থাকেন, শিক্ষাটাও পাবেন, অপেক্ষা করেন। ভারতের মতো নিরীহ প্রতিবেশী না হইলে, না থাকলে এ সাফা মারা এমনি বন্ধ হয়ে যেত, আপনাদের সোজা হয়ে যাইতেন। আমরা অন্য একটা প্রসঙ্গে আসতে পারবে। আমরা এখানে আলাপ করছিলাম মতিউর রহমান নিজামী বলেছিলেন শেখ হাসিনা ভেন্টি ব্যাগে তার প্রত্যেক পত্র নিয়ে চলে গেছেন, এটা উনি জমাইতে পারেন নাই। শেখ হাসিনার যে এই সময় যে ইন্টারভিউতে বেরোচ্ছে ওইখানে আসছে যেটা আমার ব্যাগে কোনো প্রত্যেক পত্র ছিল না। হ্যাঁ, মানে সে বলছে আমি রাষ্ট্রপতিকে যেতেও পাইনি, সময় পাইনি, প্রত্যেক করা হয়নি আমার। এখন এই ভ্যানিটি ব্যাগ, এই মতিউর রহমান চৌধুরীর যে 3 পৃষ্ঠার প্রত্যেক পত্র, এখন কে দেবে এটা বের করে? এই মতিউর রহমানেরা গল্প ভাবছে, আর তা না হয় ডিজিএফআই এর প্রেসক্রিপশনে কথা বলেছে। এটা তো শুরুতেও বলেছিলাম, এটা হয় ডিজিএফআই এর প্রেসক্রিপশন, না হলে মতিউর রহমান সাহেবের মানব জমিনের তার এটা একটা বানানো গল্প মার্কেটে খাবে, তা এগুলো করতেছে, আর কোনো কারণ নেই। শেখ হাসিনা কি করছে না করছে মতিউর রহমানটা বলে কয়ে করছে নাকি, সেটা তো সময়, শেখ হাসিনা যখন প্রকাশ্যে আসবেন কথা বলবেন আমরা জানবো।
অনেকেই জানে যে আসল ঘটনাটা কি। এই বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে চেয়েছিল এই সেনা মোল্লা আর মিলিটারির যে ষড়যন্ত্রকারী যারা, তারা চেয়েছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে মেরে ফেলবে, কিন্তু ভারত সরকারের চাপে, ভারত সরকারের হস্তক্ষেপের কারণে হত্যা করতে পারেনি। আরেকটা কারণে করে নাই, সেটা হলো যদি শেখ হাসিনাকে হত্যা করে ৭৫-এর মতো বাংলাদেশের মানুষ বসে থাকতো না, দেশে সিভিল ওয়ার হয়ে যেত। এটাও সেনাবাহিনী পরে বুঝতে পারছে। তো এই যে বাংলাদেশের জনগণের ডরে আবার ভারতের প্রেশার কিছুটা আছে, এই দুই কারণে তাদের জীবিত যেতে দিয়েছে, আর কোনো কারণ নেই। তাই এরা কি কি গল্প বলে না বলে এগুলো নিয়ে চিন্তা করার, আলোচনা করার সময় আমাদের হাতে নাই। কারণ আমরা জানি মিডিয়া কি করবে। এই মিডিয়ায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এই মিডিয়ায় তখন ওয়াকার ফোয়াকার, তারপর আমার ভাবির পোলা বিএনপি জামাত, এদের নিয়ে কত নিউজ এরা ছাপবে, যা ঘটেছে তাও বলবে, যা ঘটেনি তাও বলবে। এগুলো মিডিয়াকে নিয়ে কি এই মতিউর রহমানি যে আজকে আমরা আনিছিল কি শেখ হাসিনার দরবার আসা যাওয়া করতে দেখি নাই? আমরা যে সমস্ত সাংবাদিক এখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, শেখ হাসিনার জুতা চাটতে আমরা তাদের দেখি নাই? এই গিদর ফারুকি নাকি সুয়ার ফারুকি তিশাদের কি শেখ হাসিনার জুতা চাটতে দেখি নাই? আওয়ামী লীগের জুতা চাটতে দেখি নাই? ওবায়দুল কাদেরের জুতা চাটতে আমরা দেখি নাই? দেখেছি। হাসান মাহমুদের জুতা চাটতে দেখি নাই? এই তিশা, তারপর তিশার ভাতার গিদর ফারুকিকে জুতা চাটতে দেখি নাই? সাদিক কাইম, তারপর কি যারা এখন ছাত্র শিবিরের গুপ্ত, যারা এখন ভিপি হয়েছে, জিএস হয়েছে, আরো নেতা হয়েছে, তারা কি ছাত্রলীগের ছায়াতলে জুতা চাটে নাই? তো এগুলো আবার চলে যাবে এই প্রথম আলো, তারপর যত পত্রিকা, প্রথম আলো, শেষ আলো, যত আলো দেখেন, এই পত্রিকাগুলো কি আওয়ামী লীগের জুতা চাটে না? আবার চাটবে। আরে ভাই, আমি মন্ত্রী হলে তো আমার জুতা চাটা শুরু। আমি যে ফরিদ নইছি, আমি কেউ না, আমি নোবডি, আই এম নোবডি। আমার জুতা চাটাই শুরু। আমরা কি আনিস লোককে দেখি নাই কিভাবে আসিফ সাহেবের পিছনে পিছনে ঝোলা নিয়ে দৌড়াইতেছে? আমরা দেখি নাই? আনিস লোককে আমরা দেখি নাই আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের পিছনে দৌড়াইতে? এগুলো আমরা দেখেছি। এই সাংবাদিকদের নিয়ে আসলে আর কিছু বলতে চাই না। এদের সাংবাদিকতা পেশাদার যারা, অনেক ভালো ভালো সাংবাদিক চিনি, তাদের শ্রদ্ধা করি। এখন গালি দিলে তাদের গায়েও পড়বে, তাই বলতে চাই না। এই সমস্ত সাংবাদিক এরা হলো ক্ষয়ের খা। এরা হলো সাংবাদিক তুমি কার? যখন যে আমার। কয়েকদিন আগে তারা শেখ হাসিনার ছিল, তারপর তারা ইউনিসের হয়ে গেছে, এখন তারেক রহমানের, কয়েকদিন পর আপনার হয়ে যাবে, আমার হয়ে যাবে, ওগুলো আমরা জানি। ঠিক আছে? এখন আমাদের ডাকে না, কারণ আমাদের ডাকলে টিভি চ্যানেল ভেঙে ফেলবে, তাই ডাকে না। কয়েকদিন পরে আমাদের আবার ডাকবে। টিআরপি এখনো কারোর হচ্ছে কম হবে না। ওই যে টাকলা ফুয়াদ না কেউ যে আরেকটা জামাতি কেসকিপ বান্দির বলা শাহরিয়ার, ওদের ডাকার চেয়ে আমাদের ডাকলে কি টিআরপি কম হবে? টিভি কোনো ওদের সে টিআরপি 4-5 গুণ বেশি বাড়বে। কিন্তু আমাদের এখন ডাকবে না, কারণ ওই যে পয়সা নাই। আবার ডাকবে আমাদের, আমরা জানি কত ডাকবে, পায়ে ধরে পড়ে থাকবে, পায়ে ধরে সাংবাদিকেরা টিভি চ্যানেল পড়ে থাকবে যে আমাদের এখানে একটু কথা বলেন। ঠিক আছে? কত ডাকবে আমাদের, আপনাকেও কত ডাকবে, আমরা এগুলো জানি। তখন আমরা যাবো কিনা চিন্তা করে দেখবো। আর টিভিতে আমাদের না ডাকলে কিছু যায় আসে না, তাদের সাথে কি আমাদের পরিচিতি কম হয়েছে? বরং আরো বেশি হয়েছে। বরং এখন টিভি চ্যানেলের সাথে আপনাদের ইউটিউব চ্যানেল আসাতে সারা বাংলাদেশ আমাকে চিনে। এগুলোই বরং ভালো, এগুলোই ঠিক আছে। এখন বাংলাদেশের মানুষ টিভি দেখে না, সিনেমাও দেখে না, এমনকি বাংলাদেশের টিভিও দেখে না, তারা কিন্তু ইউটিউব দেখে। বাংলাদেশের মানুষ পক্ষের হোক বিপক্ষের হোক। তো যারা এখন টিভিতে এই যে কথা বলতেছে, পরিস্থিতির ক্রিয়েট করেছে তারা, এরা এরকম শেখ হাসিনা নিয়ে বলবে, কয়দিন পরে আপনাকে নিয়ে বলবে, আমাকে নিয়ে বলবে, বলবেই তো। এরা বলতেই থাকবে, বলতে দেন। এরা তো ক্ষয়ের খা। এরা কালকে আরেকজন, কালকে যদি পরশুদিন যদি অন্যজন ক্ষমতা আসে, তার জুতা টানবে এরা, এটা আমরা জানি। আবার তারা মনের মাধুরী মিশিয়ে গল্প সাজাবে। বাংলাদেশের জনগণের এখন আর আস্থা নাই। বুদ্ধিজীবী বলেন, আগে শুধু রাজনীতিবিদদের প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে। এখন বাংলাদেশের জনগণের না আস্থা আছে সাংবাদিকদের প্রতি, না আস্থা আছে সেনাবাহিনীর প্রতি, না আস্থা আছে বুদ্ধিজীবীদের প্রতি। বরং আমি মনে করি জুলাইয়ের সন্ত্রাসের 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিবিদদের গুরুত্ব এই দেশে বেড়ে গেছে। মানুষ এখন বুঝে গেছে যে নোবেল লরিয়েট হলে দেশ চালানো যায় না। মানুষ বুঝে গেছে মোল্লাদের যতই আপনি সংসদে পাঠান, দেশ চলে না। তো প্রমাণ হয়ে গেছে রাজনীতিবিদদের হাতেই রাজনীতি দিতে হবে ক্ষমতা। এটা এখন স্পষ্ট, দিন যত যাচ্ছে ততই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে, সেটা আমরা দেখেছি। এবং বাংলাদেশ ওই দিকে যাচ্ছে। ইউনূস ক্ষমতা নেওয়ার পরে থেকে এখন পর্যন্ত, এখন আমাদের জাতীয় ভাইয়া যিনি মুসলেখা প্রধানমন্ত্রী হয়ে আছেন, দেশের অর্থনীতি ধীরে ধীরে এমনই অর্থনৈতিক পরিস্থিতির দিকে গেছে যে খোদ বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক রবিন খুদা বিনিয়োগ করে ভারতে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, মাশাআল্লাহ দিল্লি চলে গেছে বাংলাদেশে বিনিয়োগ। যেই দেশে
এই জঙ্গি, এই যে আমাদের 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 একজন আমাদের মরক্কোর যে রাষ্ট্রদূত ছিলেন তিনি সুন্দর বলেছেন, হারুন তিনি রশিদ। বলেছেন, ডক্টর হারুনুর রশিদ, তিনি চমৎকার কথা বলেছেন, খুব পছন্দ হয় আমার তাকে। তিনি বলেছেন যে যেই দেশে জঙ্গিরা ঘুরে বেড়ায়, যেই দেশে হাসানাতের মতো জঙ্গি, মাহফুজের মতো জঙ্গি ঘুরে বেড়ায়, যেই দেশে গিজ করে মাদ্রাসায়, যেই দেশে গিজ করে মৌলবি, সেখানে কেউ বিনিয়োগ করবে না। সুতরাং যা হবার তাই হচ্ছে এই দেশে, এবং হবেই। কেউ রক্ষা করতে পারে না। এই দেশকে রক্ষা করার এখন কেউ আর আছে বলে আমার মনে হয় না। শেখ হাসিনা ছাড়া ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা শুধু একটা আওয়ামী লীগের নেতা নন, তিনি দেশের প্রধানমন্ত্রী নন, তিনি ক্রাইসিস ম্যানেজার। সমালোচনা আপনি করতে পারেন, প্রত্যেক মানুষেরই আলোচনা সমালোচনা সবই আছে। একটা মানুষের 100তে 100 কখনো ভালো হয় না, আর ভালো হলেই তারপরও সমালোচনা করতে হয়। আমি করব, কারণ সমালোচনা কেন করব? যাতে আরো দেশ ভালো হয়, যাতে আরো এগিয়ে যায়। শেখ হাসিনা আমাদের ফ্লাইওভার দিয়েছেন, শেখ হাসিনা আমাদের 4 লেন রাস্তা দিয়েছেন, শেখ হাসিনা আমাদের মেট্রো রেল দিয়েছেন। আমরা সমালোচনা করবো যাতে আরো বেশি কিছু দেয়, সেই জন্য অবশ্যই সমালোচনা করবো, কেন করবো না? কিন্তু এখন যা হচ্ছে এটা তো ডাউন, নিচের দিকে। এদের সমালোচনা, এখন যে সরকার আছে সমালোচনার যোগ্য না, এখন যে বিরোধী দল আছে এটা সমালোচনা করার যোগ্য না। সমালোচনা তার করে যার মিনিমাম যোগ্যতা আছে, এত কোনো যোগ্যতা নেই। এদের ঘৃণা করা যেতে পারে, করুণা প্রকাশ করতে যেতে পারে। এই সরকার এবং বিরোধী দলের প্রতি আমার ঘৃণা নাই, আমার আছে, মানে এদের প্রতি তো আমি সমালোচনা করি, আমি ঘৃণা প্রকাশ করি। আমি এদের ঘৃণা প্রকাশ করি, করুণা প্রকাশ করি। আপনি দেখেন করুণা কেন প্রকাশ করি? তারেক রহমানকে কুলাঙ্গার বলে কথা বলার মুরদ নাই বিএনপির, অথচ জয় বাংলা স্লোগান দিলে মানুষ মেরে ফেলে, 32 আমার বাড়ি ভেঙে ফেলে। আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে খুব শক্তিশালী, কিন্তু এদের প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে কথা বলতে পারে না। জামাতের আরেক নেতা এই কয়দিন আগে বিএনপি কে কুলাঙ্গারের দল বলছে, কোনো ক্ষমতায় নেই এদের কথা বলতে। এতে করুণা করবো না, করুণা করবো না, কি করবো? এই জন্য করুণা প্রকাশ করি, আর ঘৃণা প্রকাশ এই জন্য করি তারা 72 সংবিধানের বিরুদ্ধে, ঘৃণা প্রকাশ এই জন্য করি তারা এই বাংলাদেশের পবিত্র সংসদে রাজাকার, স্বাধীনতা বিরোধী আলবদর আল শামস, স্বাধীনতা বিরোধী কুল শিরোমণিদের শোক প্রস্তাব এনেছে। এই জন্য তাদের আমি ঘৃণা করি আর করুণা প্রকাশ করি যে এদের কিছুই করার নাই। এরা নিজেদের দলকে টিকিয়ে রাখতে পারে না, এরা নিজের সংসদকে টিকিয়ে রাখতে পারে না, মুসলেখা দিয়ে আসতে হয়। তো তাদের কাছে আমি কি আশা করবো? সুতরাং এদের করুণা প্রকাশ করা তো আর কিছুই নেই। তাছাড়া জি, ধন্যবাদ। আপনার ভাবির পোলা একজন যে পুলিশ মারতে চেয়েছিল, সে পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, তাকে লোকজন মারতেছিল। কি দেখেন নাই যারা ভারত বিরোধিতা করে তাদের কি ভারতের চিকিৎসা নিতে দেখেন নাই? আল্লামা তেতুল হুজুরকে আমরা ভারত বিরোধিতা করতে দেখেছি, হিন্দু বিরোধিতা করতে দেখেছি, নারীর চিকিৎসা, নারীর শিক্ষার বিরোধিতা করতে দেখেছি। তিনি কি যান নাই ভারতের চিকিৎসা নিতে? সেই হিন্দুতে গেছেন, সেই ভারতের দেশে গেছেন, সেই নারীর দিয়ে চিকিৎসা নিয়েছেন, আমরা কি দেখি নাই? তো তেমনি আমার ভাবির পোলারা সারাদিন ভারত বিরোধিতা করে। এই যে কারিনা নাকি করুণা, ওই যে বদমাইশ একটা কাইসার হামিদের মেয়ে, যে মারা যাওয়ার পর যার কবরে পাকিস্তানের পতাকা, মানে এরা কত বড় বেহায়া বেলাজ, তার কবরে পাকিস্তানের পতাকা। তাদেরকে আমরা ভারতে যেতে দেখি নাই? কবরে রাখে পাকিস্তানের পতাকা, আর 5 জনে গিয়েছিল ভারত। মানে বাংলাদেশের মানুষের পচন কোথায় ধরেছে দেখেছেন? এই যে ভাবির পোলাটা এখন পুলিশের আশ্রয় নিয়েছে, সে নিজে কি ভারত বিরোধী করে ভারতে যায় নাই? কত বড় বেহায়া, কত বড় বেলাজ, যে এখন পুলিশের কাছে প্রশ্রয় নিতে হচ্ছে, আশ্রয় নিতে হচ্ছে, অথচ এ নিজেই দাবি করছে পুলিশকে মেরে ফেলেছে, বিরাট বড় বীর। এখন পুলিশের লঙ্গির তলে পারলে পুলিশের কাছে মায়ের হাঙ্গা দে, মেয়ে দিয়ে এখন দেখবেন পুলিশের, দেখেন ক্ষমতার পরিবর্তনই হয় নাই, এখন পুলিশের কাছে মায়ের হাঙ্গা দিতে গেছে এই ভাবির পোলারা, আমার ভাবির পোলারা এখন গেছে। এইভাবেই তাদের অধপতন ঘটবে, এইভাবেই তাদের আবার আওয়ামী লীগের কাছে এসে আওয়ামী লীগের পায়ের কাছে তাদের মাথা ঠাকাইতে হবে, আপনি নিশ্চিত থাকেন। এইভাবে একটা একটা করে চলে আসবে এই স্বাধীনতা বিরোধীরা। এই জুলাই সন্ত্রাসীদের পতন এইভাবেই ঘটবে, এই বেলাজদের পতন এইভাবেই ঘটবে। যে পুলিশকে তারা হত্যা করেছে আজকে সেই পুলিশের কাছে প্রশ্ন কেন? আমার ভাবির পোলানা বড় বড় মর্দ, বড় বড় বীর এখন পালায় আর বলে বিএনপি দৌড় দিয়েছে, বিএনপি দৌড় দিয়েছে। বিরোধীদের কবরে মানুষ কুত্তা দিয়ে পেশাব করাবে, সেই সময় এসে যাচ্ছে, রক্ষা করতে পারবে না এদেরকে।
আমরা শেষ করবো। ফরিদ ভাই অনেক ভালো থাকবেন। আর কিছু আপনি যুক্ত করতে চান? যুক্ত করতে চাই এইটুকুই যে আপনি যে শিরোনামটা দিয়েছেন, মসজিদে লাখো মসজিদের দেশ, লাখো মাদ্রাসার দেশ, লাখো হাফেজের দেশ, লাখো কোরআনের পাখির দেশ তাদের ভাষা। বাংলাদেশ নাকি 95% তৌহিদি জনতা। এখানে একটা রামের মন্দির হইলে ইসলাম খতমে যাবে না। ইসলাম এতই দুর্বল, মানে বাংলাদেশের 10 লাখ মসজিদ মাদ্রাসার সামনে একটা রাম মন্দির এত শক্তিশালী, ভয় স্থির হয়ে গেছে, জমিন কেঁপে উঠতেছে, মৌলবীরা হতাশ হয়ে গেছে। কেন? একটা মন্দির। তাহলে বোঝা গেল যে 10 লাখ মসজিদ মাদ্রাসার চাইতে 95% তৌহিদি জনতার সামনে একটা রাম মন্দির শক্তিশালী। এটা প্রমাণ করে দিয়েছে। কিন্তু এটা হওয়া উচিত না, বরং আপনারা এটা হতে দিন, প্রমাণ করে দিন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারলে আপনারা বলেন কেন মন্দির পাহারা দিলেন, মূর্তি পাহারা দিলেন, এখন একটা মন্দির হইতে আপনার সমস্যা কোথায়? তাই ভণ্ডামি করেন না, ভালো হইতে পয়সা লাগান। ভালো থাকবেন সব। আমি আপনাকে বলি যে ওদের যে ম্যান পাওয়ার ছিল আমেরিকান এমবাসির, এই ম্যান পাওয়ারটা হাসের পরে ইট ওয়াজ ইনক্রিজড, অনেক বেড়ে গেছে, এখনো কিন্তু অনেক বাড়তি আছে ম্যান পাওয়ার। সো আমরা যদি কেয়ারফুল না হই, দ্যাট ইজ আ নেশন যে সবখানে ঢুকে একটা কনস্পিরেসি করে, নিজের লোক বসাতে চায়। দ্য মোমেন্ট দে থিঙ্ক তারিক রহমান ওদের পারপাস সার্ভ করবে না, তখন কিন্তু তারিক রহমানের বিরুদ্ধে কিন্তু তাদের শুরু হয়ে যাবে কনস্পিরেসি। বিকজ ওদের কনসেপ্টই এইটা যে আমি যা বলছি সেটাই করতে হবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে দ্যাট আমেরিকা ইজ নট এ ডমিনেন্ট ওয়ার্ল্ড পাওয়ার এনিমোর। এখন চাইনা কিছু দিনের মধ্যে আপনি দেখবেন উইদিন আ ইয়ার অর 2 ইয়ার্স এটা আমেরিকাকে ছাড়িয়ে যাবে অ্যাজ এন ইকোনমিক পাওয়ার। আপনার রাশিয়া, দে আর গেনিং গ্রাউন্ড ইন ইউক্রেন, জমিতে, যদিও আজকে ওদের একটা রিফাইনারিতে একটা বোমা মিসাইল মেরেছে ইউক্রেন। কিন্তু আমার কথা হচ্ছে দ্যাট আমি যে নেবারহুডে বাস করছি, আমি কি নেবারহুড বাদ দিয়ে আমি কিছু করতে পারবো? আমাকে আমার নেবারের সাথে মিলে কাজ করতে হবে। তো আজকে মেক্সিকোর কি অবস্থা? মেক্সিকোতে অনেক বেশ অ্যাডভান্সড কান্ট্রি, ম্যানুফ্যাকচারিং আছে ওদের তো কোনো ম্যানুফ্যাকচারিং নেই। তো আমাদের কাজ হচ্ছে দ্যাট আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কিভাবে হবে সেদিকে আমাদেরকে দেখা উচিত। আমরা কিভাবে এক্সপোর্ট বাড়াতে পারি, আর কিভাবে আমরা এই আমেরিকানদেরকে রিপোর্ট করাটা বন্ধ করতে পারি। এবং এটা তো বন্ধ করতে পারবেন না, যেহেতু আমি বলি যে শেখ হাসিনা, আমি বলি না, বাংলাদেশের জনগণ বলছে। আপনি একটা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন, কাউকে জিজ্ঞেস করেন, সে বলছে যে আমরা শেখ হাসিনার সময় ভালো ছিলাম। আমাকে ইউনূস সাহেবের সময় রিকশাওয়ালারা বলতো যে আমাদের আয় কমে গেছে। ইউ সি, সো কোয়েশ্চেন ইজ কেন তারা এই কথা বলছে আজকে? এই কথা বলছে বিকজ ন্যাচুরালি তারা চোখে দেখছে যে ইউনূস কি করে গেছে, আমাদের অর্থনীতি ডিস্ট্রয় করে গেছে। এই সরকার যেভাবে পরিচালনা করা হচ্ছে, আপনি খলিলকে যেভাবে নিয়েছেন, ইভেন ইউর ল মিনিস্টার শুড নট হ্যাভ বিন দেয়ার, বিকজ উনিও ওই গভর্নমেন্টকে সার্ভ করেছেন, ইউনূস গভর্নমেন্টকে। সো আপনি ইউনূস গভর্নমেন্টের থেকে তো আলাদা হন নাই, আপনি তো ইউনূস গভর্নমেন্ট এর সাথেই চলছেন, আজকেও চলছেন। আপনার আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে আপনার দাওয়াত হলেও, যেখানে চিফ গেস্ট হয় খুসরু সাহেব, সেখানে আমার প্রাইম মিনিস্টার রাত্রে ঘুরতে ঘুরতে ওইখানে চলে যায় ইউনূসের সাথে আলাপ করতে অ্যাম্বাসেডরের বাসায়। এইগুলি কি ঠিক? কেন আমরা এত দিচ্ছি? আমেরিকা ইজ নট এ ডমিনেন্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এনিমোর। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। এইখানে কোন আমেরিকার আর চাইনার রাইভালরি আমার মাটিতে এইটা যেন না হয়, এইটা হওয়া উচিত না। বিকজ চাইনা ইজ গেনিং গ্রাউন্ড। পাকিস্তান যেরকম গাওয়াদার পোর্ট দিয়েছে না চাইনাকে, ওরকম কিন্তু মিয়ানমারও দিয়েছে একটা পোর্ট চাইনাকে, যার জন্য আজকে মিয়ানমারে ইলেকশন হয়েছে এবং ওই হুন্টার জেনারেল সেই রাষ্ট্রপতি হয়েছে। আং সু চি নাই এখন। You see, because you are talking to a dominant power. আপনি একটা পাওয়ারের সাথে কথা বলছেন যেটা ডিসেন্ডিং পাওয়ার। আজকে ইরান মার দিচ্ছে, এখনো দিচ্ছে ওদেরকে।
So why are we becoming a colony and a dash slave of America? আমরা একটা ফরেন পলিসি হওয়া উচিত আমাদের, ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি হওয়া উচিত আমাদের। গেট আউট অফ দিস এগ্রিমেন্ট ফর গডস সেক। এই এগ্রিমেন্ট আপনাদেরকে ডুবিয়ে দেবে। এই এগ্রিমেন্ট যেটা করেছেন, ব্যালেন্স অফ পেমেন্টস আমেরিকার পক্ষে চলে যাবে। এতদিন শেখ হাসিনার সময় তো ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের পক্ষে ছিল, আমেরিকার পক্ষে ছিল না ব্যালেন্স অফ পেমেন্ট। খালি আমাদের ব্যালেন্স, হাসিনার সময় ব্যালেন্স অফ পেমেন্ট শুধু ইন্ডিয়ার সাথে আমাদের অনেক ইয়ে ছিল, বাট গ্লোবালি আমরা অনেক অ্যাডভান্টেজিয়াস ছিলাম ব্যালেন্স অফ পেমেন্টস নিয়ে। সো প্লিজ, আমার মনে হয় এই সরকারকে এই জিনিসগুলি সব দেখা উচিত, নাহলে আপনি বিপদে পড়বেন। বিপদ এড়াতে চান যদি, তাহলে প্লিজ ডু নট টক উইথ দ্য ডিসেন্ডিং পাওয়ার। ওদের দাসত্ব করবেন না। আমাদের গ্রোথটা এক্সপোর্ট লেড গ্রোথ হবে। সেটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই দেশ ইকোনমিক্যালি একদম ধ্বংস হয়ে যাবে। আপনার যা প্রোগ্রেস হয়েছিল, আজকেও দেখেন আমার পার ক্যাপিটা ইনকাম যেটা আছে, সেটা ইন্ডিয়ার চাইতে বেটার আছে আমার, ইভেন অ্যাজ অফ নাও। তার জন্য হয়েছে এইটা শেখ হাসিনার পলিসিস যেগুলি ছিল, ইকোনমিক পলিসিস, তখন হয়েছে। আজকে আপনি এখানে ইলেকট্রিক কার্স, ওই যে বিওয়াইডি এখানে বানাচ্ছে, অনেকেই বানাচ্ছেন, এইগুলি কখন হয়েছে? এগুলি তখন হয়েছে। শেখ হাসিনার সময় তো আমার ইলেকট্রিসিটি প্রবলেম ছিল না। আজকে কেন প্রবলেম আছে? আজকে আমি ফার্টিলাইজার চালাতে পারছি না। আপনার যিনি মন্ত্রী, উনি জ্বালানি মন্ত্রী, উনি সংসদে দাঁড়াও যদি মিথ্যা কথা বলেন, তাহলে কি হবে? হি হার্ডলি টেলস দ্য ট্রুথ। সত্যি কথা বলতে জানে না উনি এর আগেও ছিল, খালেদা জিয়ার সময় উনি ক্যাবিনেটে ছিলেন, উনি নিজের আখরোট গুছিয়েছেন। উনি সরকার দেশের জন্য তো কিছু করতে পারেন নাই। ওনাদের সময় তো আপনার পাওয়ার জেনারেশনের কি অবস্থা ছিল? সো ইউ সি, বার্জ মাউন্টেড পাওয়ার আমরা এনে কোনো মতন, যাই হোক, শেখ হাসিনার আপনি ডিনাই করতে পারবেন না যে শেখ হাসিনার গভর্নমেন্টের সময় ডেভেলপমেন্ট দেশে হয় নাই। শেখ হাসিনার সময় সবাই কিন্তু খুশি ছিল। আমরা যারা করি, নিজেকে মনে করি যে আমরা খুব ইন্টেলেকচুয়াল, সাংঘাতিক, হ্যান ত্যান, হিউম্যান রাইটস রাখতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, আমরা সব শেখ হাসিনার বিরোধিতা করে আজকে আমরা জাতিকে যেখানে দাঁড় করিয়েছি, আমি জানি না এইটার থেকে কিভাবে জাতি বেরিয়ে আসবে। হ্যাঁ, শেখ হাসিনার সময় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিস্ট্রয় হয়েছে, আমি জানি, কিন্তু that did not affect the man on the ground. তখনও কিন্তু রুরাল এরিয়াস গুলিতে আপনার ব্যাংকের চেক নিয়ে গেলে আপনি টাকা পেতেন, যেভাবে পান। নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়েছে শেখ হাসিনা সরকারের সময়। এটিও তো আমরা অস্বীকার করতে পারি না। গণতন্ত্র ইজ এ থিং which is debatable. What is গণতন্ত্র? আপনার আইনের শাসন ছাড়া তো গণতন্ত্রকে কিছুই হতে পারে না। আপনার যে কোনো সিস্টেমে আপনি যান, আজকে কোথায় গণতন্ত্র বলেন? ইন্ডিয়ার গণতন্ত্র আছে, যা যেভাবে ম্যানিপুলেশন হচ্ছে, ইন্ডিয়া ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করছে, যেভাবে লোকজনের নাম ভোটার লিস্ট থেকে কাটছে, যারা শত বছর যাবত সেখানে আছেন, মুসলমানদের নাম কাটছে। ইজ দ্যাট ইলেকশন? ইজ দ্যাট নট ইলেকশন ইঞ্জিনিয়ারিং? পাকিস্তানে ইলেকশন, ডেমোক্রেসি, লম্বা লম্বা কথা। ওইখানে কি করেছে? ইমরান খানকে নিয়ে যে ইলেকশন জিতেছে, যার 200 সিট পার্লামেন্টে আছে, তাকে ফর্ম 47 এর সরকার বানিয়ে ফর্ম 46 এর গাইড করে দিয়েছে। আমাদের এখানে হয়েছে, তো তাতে কি হয়েছে? হবে ডেমোক্রেসি? এই আপনার আমেরিকায় ডেমোক্রেসি আছে? এই ডেমোক্রেসি যে আপনি ট্রাম্পকে নিয়ে এসেছেন, চ্যাপ হু ইজ টোটালি ম্যাড, হু নোজ নাথিং। আপনি ওকে যাকে নেতানিয়াহু চালায়, নেতানিয়াহু যুদ্ধের মধ্যে নিয়ে এসেছে, তো কি ডেমোক্রেসি? হ্যাঁ, ইউরোপের কিছু দেশে প্রপার গণতন্ত্র আছে, বাট রিমেম্বার দে আর ভেরি স্মল কান্ট্রিজ উইথ হিউজ ইকোনমিক বেস। টাকা পয়সা অনেক আছে, কিন্তু জনগণ খুব কম। এখানে ইজি আছে। আপনি এখানে তাহলে কি আমরা ডেমোক্রেসিকে অ্যাভয়েড করব?
না, ডেমোক্রেসিকে অ্যাভয়েড করবেন না, ইনস্টিটিউশনস গুলিকে মজবুত করতে হবে আপনাকে। সেটা তো করা হয়নি, ইনস্টিটিউশন বা এখনো হচ্ছে না। সেটা করা হয়নি, আগেও হয়নি, এখনো হচ্ছে না। তাহলে মানে করতে চায় না তো। গঠনটা করতে কেউ করতে চায় না তো। আপনি দেখেন মাগুরা থেকে শুরু হয়েছে, আপনি কেউ স্ট্রেংথেন করেছেন? কোন সময় রাত্রে হয়, কোন ইলেকশন একদিন আগে হয়ে যায়, কোন সময় ইলেকশন সন্ধ্যার সময় থেকে শুরু হয়ে যায়, কোন সময় রেজাল্ট থামিয়ে আপনি রেজাল্ট অ্যানাউন্স করছেন। জি। এইবারও হয়েছে কয়েকটা সিটসে রেজাল্ট স্টপ করেছেন, স্টপ করে তারপরে আপনি উল্টায় দিয়ে একদম। সো দিস থিংস আর হ্যাপনিং। আপনার আপনি বলেন না ইউনুস কি ডেমোক্রেসি দিয়েছে আপনাকে? আপনি একটা আওয়ামী লীগের মতন একটি জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, আপনি কি এই দুই দলকে বাদ দিয়ে দেশে আপনি রাজনীতি করবেন? পসিবল না। আজকে কি হচ্ছে, সবখানে তো ছাত্রলীগ আর ওরা কি মিছিল টিছিল করছে না? কত বড় বড় মিছিল করছে। এই গত এক সপ্তাহের মধ্যে অনেকগুলি ইয়ে হয়েছে। আপনি কতদিন আটকায় রাখবেন? সো ইট ইজ বেটার যে আপনি এই ইউনুসের নোটিফিকেশনটা বাতিল করুন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন। আপনার কাছে কেউ সরকারের কাছে স্পেস চায় না, তারা তাদের স্পেস ক্রিয়েট করে নেবে। আর এইসব যে ঠিক আছে আমি রিফাইন্ড আওয়ামী লীগ আসলে আমার মানে সরকারের কোনো অসুবিধা নেই। হোয়াট রিফাইন্ড আওয়ামী লীগ? আওয়ামী লীগ ইজ শেখ হাসিনা, শেখ হাসিনা ইজ আওয়ামী লীগ। আপনি কি রিফাইন করবেন? আপনি কি বিএনপি কে যদি কালকে বলেন যে রিফাইন্ড বিএনপি, পসিবল? ইম্পসিবল। রিফাইন্ড আওয়ামী লীগ ইম্পসিবল, বিকজ এই দুই জনপ্রিয়, একদম 1000% জনপ্রিয়, 1,00,000% জনপ্রিয় দুই দল কিন্তু কবর থেকে পরিচালিত হচ্ছে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু আমাদের, আর প্রেসিডেন্ট জিয়া, এই দুইজন এর ইসের থেকে আজকে সরিয়ে দেন এদেরকে। আপনি দেখেন কোথায় যায় আজকে। ক্যান ইউ ব্রিং সামবডি এলস? ওয়াকার সাহেবের আগে বাংলাদেশের কোন সেনাপ্রধান বা কোন অন্য কোন অফিসারগণকে ধর্মীয় রীতি অনুসারেও দেখা যায়নি টুপি পড়তে বা এই ধরনের দাড়ি বা অবয়ব যেভাবে পরিবর্তিত করেছেন। কারণ হলো কি, তাহলে ওই যে সেনার যে রীতি, যে সবাইকে ফিট থাকতে হবে, সবাইকে পরিষ্কার থাকতে হবে, সবাইকে রেডি টু ফাইট থাকতে হবে, সেইটার থেকে দেখা যাচ্ছে যে না, উনি চলে গেছেন অবাস্তব বা পরলৌকিক জীবনের কাছে। যদি আমরা এইভাবে বলি, অনেকেই বলবেন না দাঁড়িয়ে রাখলেই কি এটা ধর্মীয় হয়ে গেল? যদি না হয় তাহলে তো রীতি ভঙ্গ হলো। আমি কি যুক্তিটা বুঝাতে পারলাম? যে পৃথিবীর আমার জানা আইন অনুসারে, সশস্ত্র বাহিনী আইন অনুসারে আপনার তাদের সমস্ত যে বেসিক রীতি বা আইন সেটা মানতে হবে। এর বাইরে ব্যত্যয় করতে হলে অনলি ধর্মীয় এবং স্বাস্থ্যগত কোনো কারণ থাকতে হবে। আর সশস্ত্র বাহিনীতে স্বাস্থ্যগত কারণে ওনাকে সারা জীবনের বেনিফিট দিয়ে ডিসেবল হিসাবে দিয়ে দেওয়া হয়, ছুটি দিয়ে দেওয়া হয়, যে আপনি সারা জীবন ফ্রি পাবেন, প্রপার্টি ট্যাক্স দিতে হবে না, আপনি ঋণ নিলে ঋণের ট্যাক্স দিতে হবে না, সুবিধা দিয়ে ওনাকে ছুটি দেওয়া হয়। কারণ একজন অসুস্থ বা ডিসেবল সৈনিক তো বার্ডেন হবে আরেকটা সৈনিকের, এই জন্যই কাজটি করা হয়। অতএব সেটা আমরা নন সিভিলিয়ানরা যেভাবে আমরা একত্রিত ভাবে বিভিন্ন ভাবে করি, সেখানে আমি বলছি সিভিলিয়ানরা যেভাবে করি, সেখানে নন সিভিলিয়ান আর্মি সেটা করবে না। অতএব আপনার কথাতেই ফিরে যাচ্ছি যে উনাকে কারণ দর্শাতে হবে যে আমি ধর্মীয় কারণে রাখছি, এবং সেই কারণটা আপনি বলে দিলেন বাংলাদেশের ব্যবস্থাটা। আমি সেটা না জানলেও আনুমানিক ভাবে বলতাম যে উনার যে যার কাছে দায়বদ্ধ, উনি তার কাছে লিখিত আবেদন করবেন এবং প্রমাণ করবেন যে এটা ধর্মীয় কারণের জন্য আমি এই দাড়িটা বা এই চুলটা বা এই নাকটা রাখবো, কাটবো। এর বাইরে কিন্তু কোনো উপায় নেই। অতএব আমরা যদি এটার সারমর্ম করি, তাহলে
এই দাড়িটাকে আমরা যদি, আমার কথা যারা শুনছেন তাদের ভিতরে যদি আপনারা কেউ ইমাম থাকেন বা ইসলামী ধর্মের ব্যাখ্যা করতে পারেন, তাহলে আমাদেরকে লিখে নিচে জানাবেন যে এই দাড়িটা কি কোনো ইসলাম ধর্ম অনুসারের কোনো দাড়ি? নিশ্চয়ই নয়, এটা আমার ধারণা। আপনারা সত্যটা বলবেন। যদি উনি ধর্মীয় কারণ হয়ে থাকে তাহলে এই দাড়ি এটা ধর্মীয় কারণে হচ্ছে না। অতএব উনি যে কাজটা করছেন সেটাকে আমি দায়িত্ব নিয়ে বলে ফেলি যে এটা ওনার একটা রাজনৈতিক চেতনা থেকে উনি করছেন, এবং উনি অনেকটা রিল্যাক্স মুড দেখানোর জন্য, কারণ এখন ওনার কাজ তো শেষ হয়ে গেছে। 5ই অগাস্ট সকালবেলার উনি আসলে যে কাজটুকু করেছেন সেটার জন্য তো সেই একটা বিষয়কে উনি যে আমি করতে গিয়েছি, যদি বাঁচি তাহলে হয়ে যাব গাজী, যদি মারা যাই তাহলে হয়ে যাবে শহীদ, ওরা বলবে ওরা শহীদ, সেই কাজটি করেছেন। এবং এর আগে উনি ওনার বক্তৃতা এটাও বলেছেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। সেই প্রেমের এখন দেখা যাচ্ছে উনি প্রেমে সাকসেস, এবং সেই সাকসেসের পর এখন আমরা দেখতে পাচ্ছি যে উনার এটাকে চাপদারিও বলা যাবে না, এটা হলো আসলেই স্টাইলিশ দাড়ি। এবং আমি এটা বলাটা, অনেকে বলবে যে দস্তগীর ভাই এইভাবে কিভাবে বললেন, আমার মনে হচ্ছে একটি ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর দিকেই মতন করেই এই স্টাইলটা পরিবর্তন করা হলো। অতএব উনি আইন লঙ্ঘন করেছেন, এটা আমরা বলতে পারি।